নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প কন্যা রূপেণ সংস্থিতা, কলমের সুচন্দ্রা চক্রবর্তী। তুই এবার পুজোতেও আসতে পারবি না মামনি? ওহ প্লিজ বাবা, ডোন্ট বি ইমোশনাল, বি প্র্যাকটিক্যাল। পুজোর টাইমে অশোকের এক কালিকের বার্থডে, বারবার করে আসতে বলে গেছে। সে তুই যাই বলিস, এসব আসলে তোর অজুহাত। বছরে একবার পুজো ইচ্ছে থাকলেই আসা যায়। না, যায় না বাবা। কেন বোঝো না, সোসাইটিতে আমাদের একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ রে মা, সবই বুঝি। ওই জন্যই তো কলকাতা আসিস না তুই, বুড়ো বাবা মার মুখের ওপর না বলে দিস। বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবার যাওয়া ইম্পসিবল। থাক, আর কিছু বোঝাতে হবে না মামনি। 6 বছর আগে বিয়ে করে সেই যে জার্মানি চলে গেছিস, তারপর ওই একবারই পুজো এসেছিলি, তারপর থেকেই কোনো না কোনো অজুহাত। ঠিক দেখো, আমি কোনো অজুহাত দিইনি। তোর এ দেশে আর ভালো লাগে না তাই না রে মা? হ্যাঁ তাই। ইন্ডিয়া আমার ভালো লাগে না, যত ভিড়ভাট্টা আর বোকা বোকা অকেশন, অসহ্য। আর শোনো, দ্বিতীয়বার আর ইন্ডিয়া যাওয়ার জন্য কল করবে না আমায়। ওকে, বাই। হ্যালো, হ্যালো মামনি, হ্যালো। রিসিভারটা নামিয়ে রেখে দীপঙ্করবাবু দীর্ঘশ্বাস ফেললেন। কেটে দিয়েছে ফোনটা। কি বললো বোন? এবারও আসতে পারবে না তাই তো? দীপঙ্করবাবুর বড় মেয়ে ঐশী কটাক্ষের সুরে বলল, জানতাম আমি। ছোট থেকেই ছোট মেয়ে করে মাথায় তুলেছ, এবার বোঝো। এমন হাবভাব করতো যেন আমি তোমাদের মেয়েই নই, খালি ওই তোমাদের মেয়ে। বোঝো ঠেলা এবার। চুপ কর ঐশী, চুপ কর মা। মানুষটার কাটা গায়ে আর নুনের ছিটে দিস না। দীপঙ্করবাবুর স্ত্রী আশাদেবী এসে বললেন, কিছু বললেই তো আমি খারাপ। শখ করে ছোট মেয়ের বিদেশে বিয়ে দিয়েছ, দাম তো দিতেই হবে তাই না? দীপঙ্করবাবুর 2 মেয়ে, ঐশী আর কাহিনী। বড় মেয়ে বরাবরই একটু ঠোঁট কাটা স্বভাবের, কিন্তু ছোট মেয়ে ছিল শান্ত স্বভাবের, সেই সাথে বেশ রুগ্নও ছিল। তাই হয়তো মা বাবার স্নেহের ভাগ কিছুটা হলেও ছোট মেয়ের ক্ষেত্রে বেশি ছিল। দীপঙ্করবাবু তাই মাঝে মধ্যেই বলে থাকেন, মামনি আমার এমন ছিল না, বিয়ে হবার পরই কেমন যেন পাল্টে গেল। কি জানি গো, বিদেশের কি এমন হাওয়া লাগলো যে সে এমন হয়ে গেল। পুজোতে পর্যন্ত আসা বন্ধ করে দিল। আশা দেবী এক বুক হতাশা নিয়ে বলেন, দেখতে দেখতে দেবীপক্ষ এসে পড়ল। মাঠঘাট ছেয়ে গেল কাশফুলে, প্যান্ডেলের ঢাকিতে ঢেকে গেল কলকাতা। দূর দ্বীপবাসী বঙ্গসন্তানরা কলকাতায় ফিরে এলো শরতের গন্ধ মেখে। ঘরে ঘরে আনন্দের আলো জ্বলে উঠল। শুধু ফাঁকা রয়ে গেল কাহিনীর ঘরটা। ঘরটা কাহিনীর বিভিন্ন বয়সের ছবি দিয়ে সাজানো। দীপঙ্কর বাবুদের বাড়িতে পুজো হয়। দীপঙ্কর বাবুর ভাই বোন থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন আসে এই সময় বাড়িতে। পঞ্চমীর সন্ধেবেলা আশাদেবী এক বুক শূন্যতা নিয়ে বসে আছেন কাহিনীর শূন্য ঘরটায়। কাহিনীর ছবিটা বুকে জড়িয়ে ধরে বললেন, কতকাল তোকে এভাবে আদর করিনি মা, তোর কি আমাদের কথা একেবারের জন্য মনে পড়ে না? হঠাৎ কলিং বেলের শব্দ। তাড়াতাড়ি চোখ মুছে আশাদেবী চললেন দরজা খুলতে, কিন্তু দরজা খুলেই তিনি অবাক। এ কি সত্যি নাকি জেগে জেগে স্বপ্ন দেখছেন তিনি? কাহিনী দাঁড়িয়ে দরজায়, পরনে শাড়ি, কপালে লাল টিপ, এক্কেবারে যেন তাকে দুর্গা প্রতিমা মাটির মতো লাগছে। এতক্ষণে দীপঙ্করবাবু এসে দাঁড়িয়েছেন। তিনিও যেন বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে। ঐশীও হতবাক। কি আশ্চর্য, তোমরাই কি বাইরে দাঁড় করিয়ে রাখবে আমায়? আমি জানতাম মামনি, একদিন তুই ঠিক নিজের ভুল বুঝতে পারবি। আমি যে চিনি আমার ছোট মেয়েকে। হ্যাঁ গো, আমিও জানতাম। শিকড়ের টান কি ছেঁড়া যায় এত সহজে? কিন্তু তুই যে বলি পুজোয় আসতে পারবি না। সারপ্রাইজ দিলাম মা। কেমন ছিল বড় সারপ্রাইজটা? আর জামাই এলো না? না মা, ও আসলে ছুটি পেল না, তাই আমি চলে এলাম বাক্সপ্যাটরা গুছিয়ে। খুব ভালো করেছিস মা। এই তো আমার আগের মামনি। মিত্রবাড়ির আবার সেই আগের মতো উজ্জ্বল হয়ে উঠল। কিছুদিন আগে যে কাহিনীর সাথে ফোনে কথা বললেন দীপঙ্করবাবু, এ যেন একেবারে অন্য কাহিনী। সেই বিয়ের আগের শান্ত মেয়েটা। ষষ্ঠী থেকে নবমী খুব ধুমধাম পেট পুজো করে কাটল। এলো দশমীর বিদায়বেলা। সকলের থমথমে মুখ, কারো কারো চোখে জল। এই তো সেদিনই এলি মা, এত তাড়াতাড়ি ফিরবি? কি আর করি বলো, এবার যে শ্বশুর ঘরে ফেরার পালা আমার। আমার স্বামী যে অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কথা দিলাম মা, এবার থেকে প্রতিবার পুজোয় আমি বাড়ি আসবো। তুই শাড়ি পরেই ফিরবি নাকি বোন? আশ্চর্য সুরে বলল ঐশী। হ্যাঁ দিদি, কেন? শাড়ি পরে বুঝি ফিরতে নেই? না মানে জার্মানি যাওয়ার পর তো আর শাড়ি, আলতা সিঁদুর এসব পরিস না তুই, তাই আর কি।
এবার থেকে পড়ব। আসি তাহলে। এয়ারপোর্টে পৌঁছে ফোন করিস মামুনি। আচ্ছা বাবা, করব। সকলকে কাঁদিয়ে দশমীর সন্ধ্যায় ঘর ছাড়ল কাহিনী। তাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছতে বড়জোর 40 মিনিট লাগে। কিন্তু 2 ঘন্টা পরও কোনো ফোন এলো না দেখে খুব চিন্তান্বিত হয়ে দীপঙ্করবাবু নিজেই ফোন করলেন কাহিনীকে। হ্যালো বাবা, বলো। হ্যাঁ রে মামুনি, তুই এয়ারপোর্টে ঠিকঠাকভাবে পৌঁছে গেছিস তো? এতক্ষণ হয়ে গেল তবু ফোন করলি না। বুড়ো মা বাবার কি টেনশন হয় না? এয়ারপোর্ট? আমি আমি এয়ারপোর্ট কেন যেতে যাব? প্লিজ যা বলছো ভেবে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কী রে মা, এয়ারপোর্ট না গেলে তুই জার্মানি ফিরবি কিভাবে? ফিরবো মানে আমি তো জার্মানিতেই আছি, আবার জার্মানিতে ফেরার প্রশ্ন উঠছে কেন? সে কি মামনি, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না মা, আমি তো জার্মানিতেই আছি। তাহলে এয়ারপোর্টে যাওয়া ফেরার কথা এসব কী ভুলভাল বলছো? মানে তুই তো পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা কলকাতা এলি, তারপর আজ রওনা দিলি। মানে কী উল্টোপাল্টা বকছো তুমি বাবা? আমি তো এখানে আছি জার্মানি, ইন্ডিয়া আবার কবে গেলাম? চমকে উঠলেন দীপঙ্করবাবু। হাত থেকে অজান্তেই টেলিফোনের রিসিভারটা পড়ে গেল। তবে এতদিন যে এ বাড়িতে ছিল কাহিনীর পরিচয়, সে কে? শিরায় শিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। ছুটে গেল কাহিনীর ঘরে। শূন্য ঘরে বিছানায় একগুচ্ছ শিউলি ফুল পড়ে আছে, আর মৃদু ধুনোর গন্ধ ভেসে আসছে। দীপঙ্করবাবু অস্ফুট স্বরে বলে উঠলেন, মা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।